অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে মিলছে সেবা, খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই হয়রানি জিইয়ে রাখার অভিযোগ। আবার অস্থির নওগাঁর চালের বাজার, প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। স্বস্তি নেই মাছের আড়তে। চাহিদা যোগানের যুক্তি দিয়ে চাঁদপুরে ভরা মৌসুমীয় আগুন ইলিশের দামে। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকদিন বন্ধের পর খুলেছে সাভারের শিল্প কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুরোদমে উৎপাদন শুরুর আশা মালিকদের। স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 9%। পোশাক রফতানি বেড়েছে $1.5 বিলিয়ন। এবং বছরের পর বছর বন্দরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কুয়েত প্রবাসীদের পাঠানো পণ্য। প্রতিকার চাইলে উল্টো হেনস্থার অভিযোগ। বিদেশ থেকে সামগ্রী পাঠাতে নীতিমালা প্রণয়নের দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা। উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানান, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিইয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে। আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে, তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আবার অস্থির নওগাঁর চালের বাজার। প্রকার ভেদে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা বেশি দামে। অন্যদিকে চাঁদপুরেও ইলিশের দামে আগুন। বাজারে গিয়ে বিপাকে ক্রেতারা। নওগাঁ পৌর বাজারে বিভিন্ন জাতের চালের রয়েছে পর্যাপ্ত সরবরাহ, এরপরেও দামে ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে সরু চালের কেজিতে 2 টাকা আর স্বর্ণা 5, BR-28 কেজিতে 3 টাকা বাড়িয়েছেন মিলাররা। 15 জেলার বর্ণাঢ্য এলাকায় চালের বাড়তি যোগান দেয়ায় দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চাঁদপুরে ইলিশের দামেও আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশ 1500 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে, আর ছোট আকারের ইলিশ মিলছে 1000 থেকে 1100 টাকা। ইলিশের দাম বেশির পেছনে সরবরাহ কম হওয়ার অজুহাত ব্যবসায়ীদের।
পাইকারি ও খুচরা বাজারের আরো খবর জানাতে নওগাঁ শহরের পৌর বাজার আছেন রিপোর্টার এমআর রকি। এছাড়া চাঁদপুরের বড় স্টেশন এলাকায় ফারুক আহমেদ এবং রাজধানীর কারওয়ান বাজারে আছেন ফরহাদুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, মোটা এবং সরু এই দুই ধরনের চালের দরেরই কিন্তু প্রভাব আমরা দেখছিলাম চলতি সপ্তাহে। বিশেষ করে মোটা চাল স্বর্ণা 5 নাজির এই জাতীয় চালের বাজারে প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে সরু যে চালগুলো রয়েছে কাটারি, জিরা শাল, এই চালগুলো প্রকারভেদে 2 টাকা পর্যন্ত বাড়তি আমরা দেখছিলাম নওগাঁর এই পাইকারি এবং খুচরা বাজারে। তবে মোটা চালের চাহিদাটা বাড়ার কথা বলা হচ্ছে। মোটা চাল ত্রাণ সহযোগিতার জন্য বন্যার্ত এলাকায় অনেকে এখান থেকে সংগ্রহ করছেন, ফলে এরকম একটি হঠাৎ করে লাফিয়ে দর বাড়ানোর অজুহাত দেখানোর কথা বলছেন এখানকার যারা ব্যবসায়ী। তবে ভোক্তা পর্যায়ে বলা হচ্ছে যে যেহেতু এই মৌসুমে চালের কোনো অভাব নেই, তারপরও হঠাৎ এরকম বাড়তি একটা দরের যে প্রভাব, স্বাভাবিকভাবে ক্রেতাদের ভিতরে কিছুটা অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রেতারা যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু সবসময় চালের একটা বাড়তি দরের যে মুনাফা, এই মুনাফাটা ব্যবসায়ীরা বরাবরই নিয়ে থাকেন। ঠিক একই অবস্থায় এই চলতি সপ্তাহে যে বিষয়টি, নওগাঁ একটা আসলে ধানের বড় এরিয়া এবং এই এরিয়ায় এবার বিগত বুড়ো মৌসুমে যে পরিমাণ ধান উৎপাদিত হয়েছে, যেখান থেকে প্রায় 8.5 বা 9 লাখ মেট্রিক টন চাল এসেছিল এবং পরের ধাপে কিন্তু এই চলতি মাসেই আবার রোপা আউশের ধান উঠেছে এবং এই ধানগুলো কিন্তু ইতিমধ্যে হাটে সরবরাহ বেড়েছে এবং হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে ধান আসছে। অর্থাৎ ধান এবং চালের কিন্তু এই মুহূর্তে কোনো সংকট নেই। তারপরও যে অজুহাতগুলো বা যে কারণগুলো ব্যবসায়ীরা দেখানোর চেষ্টা করছেন তা হলো যে হঠাৎ করে বন্যার্ত এলাকায় বাড়তি একটা চালের যোগান যাচ্ছে এবং এই বাড়তি যোগানের কারণে মোটা চালের চাহিদাটা বেড়েছে, ফলে এই বাড়তি একটা দর তারা এখানে হাঁকছেন এবং বাড়তি দরের জায়গাটা কিন্তু বস্তা প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত মোটা চাল, সরু যে চালগুলো রয়েছে কাটারি, জিরা, নাজির, এই চালগুলো প্রকারভেদে বস্তা প্রতি 100 থেকে 120 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বাড়তি দরের প্রভাবটা কিন্তু পরোক্ষভাবে খুচরা বাজারও আমরা দেখছিলাম। বাজারে কিন্তু 2 টাকা থেকে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত এবং নওগাঁর ব্যবসায়ীদের সমিতির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে, এই মুহূর্তে মোটা যে চালগুলো রয়েছে এই চাল বা ধান এই সময় অনেকটা ঘাটতি থাকার কারণে কিন্তু এই যে বাড়তি চাহিদাটার প্রভাব স্বাভাবিকভাবে বাজারে তারা ফেলছেন এবং মোটা চালগুলো এই মুহূর্তে কিন্তু বিগত বুড়ো মৌসুমের চাল এবং বুড়ো মৌসুমের ধান হাটে তারা কম পাচ্ছেন এবং এই যার কারণে কিন্তু দরের জায়গাটা কিন্তু এখানে এই মুহূর্তে বেশি ভালো হচ্ছে। তো স্বাভাবিকভাবে বাড়তি এরকম একটি দর এখানে যারা ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তারা বাজার বলছেন যে কিছুটা খতিয়ে দেখা দরকার, কারণ মিল পর্যায়ে বিভিন্ন অজুহাতে সবসময় একটি দর বৃদ্ধির কারণ দেখিয়ে বাড়তি মুনাফা তারা নিয়ে থাকেন। আমরা আরো বাজার ব্যবস্থার খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন চাঁদপুরে ফারুক, সেখানকার সার্বিক চালের বাজার ব্যবস্থার কথা জানাবেন। চাঁদপুরের সবচেয়ে বড় যে পাইকারি মাছের বাজার, বড় স্টেশন, সেখানে এখন বেশ জমজমাট বলা যেতে পারে যে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে বাজারটি বেশ সরগরম হয়ে উঠেছে। তবে ইলিশের সরবরাহ যাই থাকুক, ক্রেতাদের প্রচণ্ড ভিড়, তার মধ্যে কিন্তু দরদাম কিন্তু অনেকটা চড়া। আমরা যদি বলতে পারি যে চাঁদপুরে আজকে যে পরিমাণ ইলিশ সরবরাহ হয়েছে বাজারে, সেই ইলিশের যেই কাটতি অর্থাৎ চাহিদা, সেটা ছিল একবারে ব্যাপক। অর্থাৎ এখানে ক্রেতাদের শুধু যে খুচরা ক্রেতা তাই নয়, মূলত যে পাইকারি ক্রেতা আছেন তাদেরও কিন্তু অনেক ভিড় এবং এই তাদের ভিড়ের একটা কারণ হলো যে দেশের বাইরে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ ভারতে ইলিশ রপ্তানি না হলে কিন্তু বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ যে আশপাশের এলাকাগুলো আছে, অন্যান্য জেলাগুলো আছে, সেখান থেকে মূলত চাঁদপুরের এই মোকাম থেকে ইলিশ সরবরাহ হয়ে থাকে এবং এখানে যে শুধু পাইকাররা আসেন ইলিশ কিনতে তা নয়, খুচরা ক্রেতারাও আসেন। আমাকে অনেকে বলেছেন যে আসলে বাজারে প্রচুর ইলিশ আছে কিন্তু দাম কিছুতেই নাগালের মধ্যে তাদের নেই। অর্থাৎ তারা যেই বাজেট, অর্থাৎ তাদের ইলিশ কেনার জন্য যেই পরিমাণ টাকা তারা বাজেট করেছেন, সেই বাজেটটা বলা যেতে পারে তাদের এখন ফেল করার অবস্থা। অর্থাৎ যে পরিমাণ ইলিশ তারা দেখছেন, তারা প্রথমে ভেবেছিলেন যে হয়তো দামটা একটু কম হবে, আসলে ইলিশের দামটা কমছে না, প্রতিনিয়তই বাড়ছে। আজ যদি আমি ইলিশের দরদাম বলি তাহলে 1 কেজি ওজনের যে ইলিশগুলো আছে সেগুলো 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা এবং 1 কেজির উপরে যে ইলিশগুলো আছে সেগুলো 1.5 কেজি পর্যন্ত 1750 থেকে 1800 টাকা পর্যন্ত। আর যদি বলি যে 1 কেজি নিজের যে ইলিশগুলো আছে অর্থাৎ 500 গ্রাম থেকে 600 গ্রাম, সেগুলো 900 থেকে 1000 টাকা এবং 600 থেকে 700, 750 গ্রাম পর্যন্ত 1100-1200 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে। শুধু পাইকারি বাজারে এই দরটি। অনেকে জানিয়েছেন আসলে
তাদের অনেকের সাধ্য নেই, কিন্তু ইলিশের স্বাদ দিতে চান। কারণ যারা ভোজন বিলাসী, তারা যারা ইলিশের স্বাদ দিতে চান, এখন যেহেতু ভরা মৌসুম চলে, আসলে প্রত্যেকে কিন্তু ইলিশের স্বাদটা নিতে চান, যে কারণে অনেকে হুমড়ি খেয়ে পড়ছেন। এখানে যে শুধু রাজধানী ঢাকা থেকে যে খুচরা ক্রেতারা আছেন তা নয়, এর সঙ্গে কিন্তু অন্যান্য জেলার নারী পুরুষ অসংখ্য মানুষকে দেখেছি যারা ইলিশের এই স্বাদ নিতে চাঁদপুরের পাইকারি বাজার বড় স্টেশনে ভিড় করছেন। বন্ধের দিন হওয়াতে সঙ্গত কারণে আসলে যারা সরকারি চাকরিজীবী আছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। আর যারা এই বাজারে ইলিশ নিয়ে আসছেন, অর্থাৎ যারা ব্যাপারী এবং জেলে, তাদের সাব কথা যে চাঁদপুরের বাজারটিতে তারা আসলে ভালো দরদাম পাচ্ছেন। একের সঙ্গে এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এই মুহূর্তে যে ইলিশগুলো চাঁদপুরের পাইকারি মোকামে পাওয়া যাচ্ছে সেটি মূলত নোয়াখালী উপকূলীয় এলাকার ভোলার, এবং আমরা যদি বলি যে চট্টগ্রামের কিছু এলাকাও থেকে কিন্তু এখানে ইলিশ আসে। তার সঙ্গে কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ তো রয়েছেই, তবে সেই ইলিশের পরিমাণটা একেবারে কম, অর্থাৎ যে পরিমাণ পদ্মা মেঘনা ইলিশ পাওয়ার কথা সেটি মূলত এখন ধরা পড়ছে না। যদিও নদীতে প্রচণ্ড স্রোত বইছে এবং জেলেদের নৌকাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে আগামী মাস থেকে আবার 22 দিনের মা ইলিশ সংরক্ষণের একটি অভিযান শুরু হবে, অর্থাৎ 22 দিন কিন্তু চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ হবে শুধু মা ইলিশ সংরক্ষণের জন্য। তো এতক্ষণ আমি ছিলাম চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার বড় স্টেশনে। এখন চলে যাব রাজধানীর কাউরান বাজারে ফরহাদের কাছে, সেখানে আছেন সহকর্মী ফরহাদ। রাজধানীর কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি জানাতে শুরুতে আমরা এসেছি একটু মুরগির বাজারে, যেখানে আমরা গত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে মুরগির দামের কিছুটা তারতম্য দেখতে পাচ্ছি। আজকে কারওয়ান বাজারে মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার 170 টাকা কেজি, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 160 টাকা কেজিতে। অর্থাৎ এখানে মুরগির বাজারের যে দাম সেটি কিন্তু কমতির দিকে ছিল। একটা সময় 200 টাকার উপরে মুরগির দাম ছিল ব্রয়লার মুরগির, সেটি কিন্তু কমতে কমতে 160 টাকা কেজিতে পর্যন্ত নেমেছিল। এখন সেটি কিন্তু আবার বাড়তির দিকে যাওয়া শুরু করেছে। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে মুরগির দাম 10 টাকা কেজি বেড়েছে ব্রয়লারে। একই সাথে যদি আমরা সোনালী মুরগির কথা জানাই, এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গত 2-1 দিন যাবৎ যেটি বিক্রি হচ্ছিল 260 টাকা কেজি ব্রয়লার সোনালী মুরগি, সেটি আজকে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে। তবে সেটি 240 টাকা 230 টাকা কেজি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল। অর্থাৎ মুরগির বাজারের যে দামের তারতম্য কমতির দিকে নামা, সেটি কিন্তু এখন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বিক্রেতারা যেটি বলছেন যে দেশের গত কয়েক সপ্তাহ ধরে যে বন্যা পরিস্থিতি ছিল, সেই বন্যা পরিস্থিতির কিছুটা প্রভাব কিন্তু এই মুরগির বাজারে পড়তে শুরু করেছে। অর্থাৎ যখন বন্যার পানি বিভিন্ন খামারে ঢুকে গিয়েছিল তখন মুরগির মৃত্যু ঘটেছে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুরগির বাধ্য হয়ে বিক্রেতারা অর্থাৎ খামারিরা মুরগি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন, এবং তার পরবর্তীতে এখন যখন পানি নেমে গেছে তখন মুরগির যে সরবরাহ, সেই সরবরাহে কিছুটা প্রভাব পড়েছে। অর্থাৎ অনেকগুলো খামার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মুরগি উৎপাদন ব্যাহত হয়েছে এবং তার প্রভাব পড়তে শুরু করছে আসলে বাজারে আস্তে আস্তে। তো বিক্রেতারা যেটি বলছেন এই প্রভাব হয়তোবা আর একটু বাড়বে, কয়েকদিনের ব্যবধানে হয়তোবা একটু আরও বাড়তে পারে মুরগির দাম। একই সাথে ভোক্তারা যেটি বলছেন আসলে মুরগির দাম আবার যখন বাড়তে শুরু করেছে আলাদা একটা চাপ কিন্তু ভোক্তার পকেটে পড়েছে। কিছুক্ষণ আগে আমরা ডিমের দামের বিষয়ে আলাপ করছিলাম বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে। তারা যেটি আমাদেরকে বলছিলেন যে ডিমের বাজারেও কিছুটা প্রভাব কিন্তু পড়েছে ইতিমধ্যে, কেননা গত সপ্তাহে আমরা দেখেছি 150 টাকা হালিতে ডিম বিক্রি ডজনে বিক্রি হয়েছে 150 টাকা, সেটি কিন্তু এখন এই সপ্তাহে এসে কারণ বাজার আমরা যেটি দেখেছি 155 টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 1 ডজন ডিম কিন্তু 155 টাকার কম কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটি আরও বাড়তে পারে। এবং একই সাথে খুচরা বাজারে রাজধানীর বিভিন্ন খুচরা এবং মুদি দোকানগুলোতে আমরা যেটি জেনেছি সেখানে 160 টাকার কমে কিন্তু ডিম বিক্রি হচ্ছে না। অর্থাৎ ডিম এবং মুরগির বাজারের আলাদাভাবে যে তারতম্য সেটি কিন্তু আস্তে আস্তে প্রভাব ফেলতে শুরু করছে বাড়তির দিকে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। পাইকারি ও খুচরা বাজারের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে, তার আগে যুক্ত ছিলাম চাঁদপুরে এবং শুরুতে যুক্ত ছিলাম নওগাঁতে। শ্রমিক অসন্তোষের জের ধরে কয়েকদিন ধরে বন্ধ ছিল সাভারের শিল্প কারখানাগুলো। আজ থেকে আবারও কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা, পুরোদমে উৎপাদন শুরুর আশায় মালিকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। যাচ্ছি তার কাছে। জয়,
আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ির একটি কারখানাতে, তৈরি পোশাক কারখানাতে। আপনারা জানেন যে ধরে তৈরি পোশাক কারখানায় কিন্তু একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি যে বুধবার এবং বৃহস্পতিবারও কিন্তু শিল্পাঞ্চলের এই অঞ্চলটিতে অর্থাৎ আশুলিয়ার এই পলাশবাড়িতে কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে দেখেছি যে শনিবারে অর্থাৎ শুক্রবার বন্ধের পর থেকে শনিবার সকালবেলায় কিন্তু কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং পুরোদম উৎপাদন শুরু হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু শিল্প কারখানায় অস্থিরতার কারণে কিন্তু যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং যৌথ অভিযানে কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা দেখেছি যে কয়েকজনকে আটক করা হয়েছে। এরপর থেকে কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন কারখানায় অর্থাৎ সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের বেয়ারন, আপনার জামগড়া, পলাশবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে, যেসব অঞ্চলে আমরা দেখেছি যে বিভিন্ন বেতন বাধা, বৈষম্য অথবা বিভিন্ন কারণে একাধিক দাবি, বিশেষ করে 11টি দাবি এখানের শ্রমিকরা জানিয়েছিল। সেই দাবিতে কিন্তু কারখানাগুলোকে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। এরপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং বলা হচ্ছিল যে কারখানাতে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটি চক্র কাজ করছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীর সমন্বয়ে একটি আপনার যৌথ বাহিনী গঠন করে কিন্তু এই 2-3 দিন ধরে অভিযান চলছে। আজকেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু সেনা সদস্য, পুলিশ সদস্য, র্যাব সদস্যরা কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্ব পয়েন্টে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা টহল অব্যাহত রেখেছে। সেদিক থেকে সকাল 7টা থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কারখানাতে শ্রমিকদের প্রবেশ করতে। আর একটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই বিজেটের সামনে কিন্তু বিগত কয়েকদিন আগে দেখেছিলাম যে নারী পুরুষের যে বৈষম্য, অর্থাৎ যে পুরুষদের সমান অধিকার চায় তারা চাকরির দাবিতে কিন্তু একটি মহল কিন্তু বিক্ষোভ করে আসছিল। শিল্পাঞ্চলের সহ এবং ইপিজেটে কিন্তু আমরা দেখেছি যে ইপিজেটের সামনে কিন্তু সেভাবে কোনো আন্দোলন করতে দেখা যায়নি এবং কাউকে সেখানে উপস্থিত থাকতেও দেখা যায় না এবং ইপিজেটের অবস্থা কিন্তু বর্তমানে শান্ত রয়েছে। ইপিজেটের সকল কারখানাগুলোতে যথাসময়ে কিন্তু উৎপাদন ব্যবস্থা শুরু হয়েছে এবং শ্রমিকরা কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ স্থানে শিল্পাঞ্চলের সাভার, আশুলিয়া, ধামরাই সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সেই সাথে শিল্প পুলিশ কিন্তু কাজ করে যাচ্ছে। যতটুকু আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে হয়তো শিল্প পুলিশের শিল্প পুলিশ যে রয়েছে সেই শিল্প পুলিশের যে এখানকার দায়িত্বপ্রাপ্ত শিল্প পুলিশ 1-এর যে পুলিশ সুপার রয়েছেন তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন বা মত বিনিময় করবেন অথবা সংবাদ সম্মেলন করবে বললেন আমাদেরকে জানিয়েছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিগত প্রায় 5 থেকে 6 দিন পূর্বে কিন্তু আমরা যেটি দেখেছি শিল্পাঞ্চলে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে পুরুষ এবং নারীদের মধ্যে বৈষম্যর যে একটি ব্যাপার রয়েছে, যে কারখানাগুলোতে জানেন যে স্বাভাবিকভাবেই শিল্প কারখানায় নারীদের অবস্থান বেশি, কিন্তু কিছু কিছু মানুষ যারা কিন্তু দাবি করছিল যে না, পুরুষের সমান অধিকার দিতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তারা একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এরপরে কিন্তু সেই বিষয়টি কিন্তু রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর কিন্তু নানা জায়গা থেকে নানাজন নানাভাবে নানা দাবি তুলে ধরছিল। এক দাবি থেকে শেষ পর্যন্ত 11টা দাবিতে দাঁড়িয়েছিল এবং আমরা যখন কথা বলছিলাম প্রশাসনের বিভিন্ন জনের সাথে, তারা কিন্তু একটি কথাই বলছিল যে এই বিভিন্ন কারণে কিন্তু তারা উস্কানিমূলক ভাবে এই কারখানাগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটি প্রক্রিয়া চলছিল। যে প্রক্রিয়া বন্ধ করতে কিন্তু মালিক কর্তৃপক্ষ অর্থাৎ যে কারখানার মালিক কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বিজিএমইর মাধ্যমে কিন্তু আপনার দাবি জানিয়েছিল প্রশাসনের কাছে যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা কিন্তু সেই প্রেক্ষাপটে গত 3-4 দিন ধরে কিন্তু দেখছি যে পুলিশের, বিশেষ করে সেনাবাহিনী টাস্ক ফোর্স সহ যৌথ বাহিনী কিন্তু আশুলিয়া, সাভার এবং ধামরাই শিল্পাঞ্চলে কিন্তু দারুণভাবে তারা কার্যকর রয়েছে, একইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। কালকে রাত্রেও আমরা দেখেছি যে অভিযান চলেছে, আজকেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু র্যাব, পুলিশ এবং আপনার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে। তো রপ্তানি এবং পোশাক তৈরি কারখানার অস্থিতিশীল পরিস্থিতির বর্তমান শান্ত অবস্থা বিরাজ করছে। এই ঘটনা নিয়ে আমার কাছে এই ছিল আশুলিয়া শিল্পাঞ্চল থেকে সর্বশেষ তথ্য। সাভারের শিল্প কারখানাগুলোতে যোগ দিয়েছেন শ্রমিকরা, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রপ্তানি বাড়তে
থাকায় পুরোদমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রফতানি বেড়েছে $1.5 বিলিয়ন মার্কিন ডলার। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো, আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানি। তো গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর 25.27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে, তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অফডকে ঘুষ গেছে, যার ধরুন অফডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার, বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয়, এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে, ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাসজাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো
তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে শতভাগ এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। Kai Aluminium. Better is now the best. সরকারের আইসিটি বিভাগের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার পদ তৈরির দাবি জানিয়েছেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম। শুক্রবার রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় কর্মকর্তারা। বলেন, বিশ্বের পাশাপাশি বাংলাদেশও যখন আইসিটি খাতে কয়েক হাজার কোটি টাকা আয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন এই খাতের নীতি নির্ধারণে ঊর্ধ্বতন পর্যায়ে বসে থাকে নন আইসিটি কর্মকর্তারা। এতে তাদের বোঝানোর জন্যই পরামর্শক নিয়োগে অতিরিক্ত অর্থ গচ্ছা যাচ্ছে সরকারের, অথচ আইসিটিতে অভিজ্ঞদের মূল্যায়ন করা হয় না। টেকসই আইসিটি খাত গড়ে তুলতে হলে বিসিএসে স্বতন্ত্র আইসিটি ক্যাডার পদ আবশ্যক। আকস্মিক বন্যার প্রভাব পড়েছে রাঙামাটির পর্যটন শিল্পে। ভ্রমণ পিপাসু কম আশায় ব্যবসায় নেমেছে স্থবিরতা। আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস পূর্ণার ছবিতে রিপোর্ট। সবুজ পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙামাটিতে। তবে এবারের চিত্র ভিন্ন। বর্ষা শেষে অপরূপ সাজে পাহাড়ের শহর রাঙামাটি সাজলেও পর্যটকের আগমন নেই বললেই চলে। জেলার পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতু ডুবে আছে কোমর সমান পানিতে। কচুরিপানা থেকে সেতু রক্ষায় কাজ করছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় হাতে গোনা 2-1 পর্যটক যারাই আসছেন তারাও ফিরছেন হতাশা নিয়ে। আমরা খুবই হতাশ এটার জন্য। আমাদের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আমরা এখানে ছবি তুলবো, ওদিকে তো যাওয়া যাচ্ছে না, আর ঝুলন্ত ব্রিজ তো ওটাই সরানো যাচ্ছে না। ঘাটে নোঙর করে আছে টুরিস্ট বোট, আর তাতে বোনা কাপড়ের দোকানে অলস সময় কাটাচ্ছেন বিক্রয় কর্মীরা। এতে ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। বিভিন্ন সংগঠন থেকে ঋণ নিয়ে বোটগুলো সংস্কার কাজ করছি, কিন্তু সেই টাকাগুলোই আমরা এখন পরিশোধ করতে পারছি না। আমাদের ব্রিজটা ডুবে যাওয়াতে অনেক পর্যটক এই মুহূর্তে আসতেছে না। আধুনিক ডিজাইনের ঝুলন্ত সেতু নির্মাণের প্রস্তাবনা নতুন করে বিবেচনার তাগিদ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। আধুনিক ঝুলন্ত ব্রিজ নির্মাণের জন্য আমাদের পর্যটন কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটা আবেদন রয়েছে। এর অগ্রগতি হবে বলে আশা রাখি। জেলার 15,000 মানুষের জীবন জীবিকা চলে পর্যটন খাতের উপর। সময় সংবাদ, রাঙামাটি। কুয়েত থেকে প্রবাসীদের পাঠানো পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও দেশের 2 বিমানবন্দরে নষ্ট হয়েছে বছরের পর বছর। কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রতিকারের বদলে হতে হয়েছে হেনস্থা। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে গাফিলতিতে জড়িত কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি কুয়েতের নেতারা। কুয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1000 খানেক। দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের। গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। বলা হয়, 2 দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা। কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে। 120 জন এজেন্ট আছে কুয়েতে, এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1200 লোক কাস্টম করে। বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মাল গণিতে পাই না। মাসকে মাস, মাসের পর বছর, বছরের পর বছর চলে যায়। চিটাং কাস্টম হাউসে কাস্টমার কমিশনকে অভিযোগ করছি। ওই সময় তথাকালীন ওই কমিশন আমাদেরকে বলছে, আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করব, এখানে আমরা চাষাবাদ করব, তারপরে মাল দেব না। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমসের কর্মকর্তারা। প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই, কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানাই দেয়, বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না। এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে
ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন যারাই দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নাই, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার যাদেরকে বলা হয় মাধ্যম। প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের দাবি জানান ব্যবসায়ীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেশের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে মালদ্বীপের বিভিন্ন প্রবাসী সংগঠন। ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি এবার দুর্গতদের সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র ঘোষিত দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করে বিএনপির মালদ্বীপ শাখা। প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ বন্যার্তদের জন্য কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে পাঠান প্রবাসী নেতারা। মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপির ত্রাণ তহবিলে এই অর্থ পাঠিয়ে দিলাম, যাতে বাংলাদেশের যে সমস্ত এলাকায় বন্যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে যাতে দ্রুত সারিয়ে উঠতে পারে। এদিকে বন্যার্তদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে আর্থিক অনুদান পাঠিয়েছে মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন মালদ্বীপ বাংলা প্রেস ক্লাব। বন্যার্তদের সহযোগিতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সাহায্যের পরিপ্রেক্ষিতেই আমরা মালদ্বীপ প্রবাসী সাংবাদিক যারা আছি তাদের পক্ষ থেকেই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা একটা অনুদান পাঠিয়েছি। বন্যার্তদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সব প্রবাসীকে আরও এগিয়ে আসার আহ্বান বাংলাদেশ হাই কমিশনের। আমরা আশা করব একইভাবে মালদ্বীপে যারা অন্যান্য প্রতিষ্ঠান বা সংগঠন রয়েছে তারাও এগিয়ে আসবেন, যাতে করে আমাদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াতে পারেন। বন্যা দুর্গতদের পাশে এবার রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা অনন্য দৃষ্টি তৈরি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষ স্থানে আছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিরাট কোহলি। 2023-24 মৌসুমে 66 কোটি রুপি কর দিয়েছেন তিনি। ভারতীয় ব্যবসা ভিত্তিক ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই তালিকায় 2 আছেন মহেন্দ্র সিং ধোনি, 3 নম্বরে জায়গা করে নিয়েছেন সচিন টেন্ডুলকার। সিনিয়রদের সঙ্গে আছেন 2 জন তরুণ ক্রিকেটারও, আর হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ যথাক্রমে 13 ও 10 কোটি রুপি আয়কর দিয়েছেন। বিরাট কোহলি মাঠের ক্রিকেট হোক কিংবা অন্য কোনো আলোচনা, ঘুরে ফিরে খবরের শিরোনাম হবেনি। কখনো 22 গজের কোনো কর্মকাণ্ডে, কখনো বাণিজ্যিক চুক্তি, কখনো আবার ইন্ডিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল স্টারদের তালিকায় শীর্ষ 10-এ থাকার ঘটনায়। কিন্তু এবার আর সেসব নয়, ভিন্ন এক ঘটনায় আলোচনায় বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। টি-20 বিশ্বকাপ জয়ের ঘোর এখনও কাটেনি তার, তাই 22 গজের ব্যস্ততা থেকে কিছুটা দূরেই আছেন। বিশ্বকাপ জিতে টি-20 থেকে অবসর নিয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়বেন কিছুদিনের মধ্যেই। তার আগেই কোহলিকে নিয়ে নতুন খবর প্রকাশ করল ভারতের ব্যবসা ভিত্তিক শীর্ষ ম্যাগাজিন ও ওয়েবসাইট ফরচুন ইন্ডিয়া, যেখানে উঠে আসে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি কর দেন কিং কোহলি। ওই প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ করদাতাদের এই তালিকার শীর্ষে আছে বিরাট কোহলি। কর মূলত আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। ক্রিকেট, বিজ্ঞাপন, বাণিজ্যিক চুক্তি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে থাকেন বিরাট। আর 2023-24 মৌসুমে তিনি কর দিয়েছেন সব মিলিয়ে 66 কোটি রুপি। কর প্রদানকারীদের এই তালিকার 2-এ অবস্থান ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির। 4 বছর আগে খেলা ছাড়লেও বিজ্ঞাপন, বাণিজ্যিক সব চুক্তি থেকে এমএসডি যে মোটা অঙ্ক আয় করেন তাতে কোনো সন্দেহই নেই। আর গেল 2023-24 মৌসুমে 38 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তৃতীয় সর্বোচ্চ কর দিয়েছেন সচিন টেন্ডুলকার। মূলত বাণিজ্যিক চুক্তি, ব্যবসা আর বিজ্ঞাপনই লিটল মাস্টারের আয়ের উৎস। কিংবদন্তি এই ব্যাটসম্যান কর দিয়েছেন 28 কোটি রুপি। তালিকার 4-এ আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। বার্ষিক আয়ের ওপর 23 কোটি রুপি কর দিয়েছেন তিনি। তরুণ ক্রিকেটারদের মধ্যে আয়করের এই তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। 13 ও 10 কোটি আয়কর দিয়ে ভারতের সর্বোচ্চ করদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই 2 ক্রিকেটার। যদিও ভারতের সর্বোচ্চ করদাতা অ্যাথলিটদের তালিকায় নেই অন্য কোনো ডিসিপ্লিনের কেউই। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ইতালির রোমের ট্রেভি ফাউন্টেইনে পর্যটকদের প্রবেশ সীমিত করে আনার ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রশাসন। এমন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পর্যটকেরা। অর্থের বিনিময়ে জায়গাটি ঘুরে দেখতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। প্রাচীন স্থাপত্যশৈলী আর মনোমুগ্ধকর পরিবেশ, সৌন্দর্যের পূজারী মানুষের জন্য রোম যেন স্বর্গরাজ্য। প্রতি বছরই তাই পর্যটন মৌসুমে লাখো ভ্রমণ পিপাসু পাড়ি জমায় এই 7 পাহাড়ের শহরে। এই পর্যটন শহরের অন্যতম আকর্ষণ ট্রেভি ফাউন্টেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ফোয়ারাতে পয়সা ছুড়লে পুনরায় এই শহরে ঘুরতে আসার সুযোগ হয়। প্রতি বছর তাই এখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। তবে এই বছর অসাধারণ এই পর্যটন কেন্দ্রে সীমিত করে আনা হবে দর্শনার্থীর সংখ্যা। এতে অসন্তোষ বেড়েছে পর্যটকদের মধ্যে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফোয়ারাতে ভ্রমণে যাওয়ার আগেই রিজার্ভেশন দিতে হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক মানুষই এখানে প্রবেশ করতে পারবেন। গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। প্রতি বছর অনেক মানুষ এই ফোয়ারায় পয়সা ফেলে, সেখান থেকেই তাদের লাখ লাখ উপার্জন হয়। তবু অর্থের বিনিময়ে পর্যটকদের ঢুকতে দেওয়ার এই সিদ্ধান্ত অমূলক। এটা অসম্ভব। এত দর্শনার্থীদের কেউই এর পক্ষে সায় দিবে না। আগামী বছরও দেশটিতে প্রায় 3,20,00,000 পর্যটকের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অতিরিক্ত পর্যটকের চাপে বার্সেলোনা ও ভেনিসে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। এরই প্রেক্ষিতে পর্যটকদের কাছ থেকে প্রবেশ মূল্য রাখার কথা ভাবছে কর্তৃপক্ষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের মহারাষ্ট্রে একটি সেমিকন্ডাক্টর প্রকল্পে 839 বিলিয়ন রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ ও ইসরায়েলি প্রতিষ্ঠান টাওয়ার সেমিকন্ডাক্টর। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করে একথা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। লেখেন, 1.17 ট্রিলিয়ন রুপির এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাজ্যে 29,000 মানুষের কর্মসংস্থান হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বন্দর, পাওয়ার ইউটিলিটি, ট্রান্সমিশন ও কয়লা বাণিজ্যের পর সবশেষ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ব্যবসায় নামছেন ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে মিলছে সেবা, খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে হয়রানি জিয়ে রাখার অভিযোগ। শ্রমিক অসন্তোষের জেরে কয়েকদিন বন্ধের পর খুলেছে সাভারের শিল্প কারখানা। কাজে ফিরেছেন শ্রমিকরা, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুরোদমে উৎপাদন শুরুর আশা মালিকদের। এবং স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 9%। পোশাক রপ্তানি বেড়েছে $1.5 বিলিয়ন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।